গত সপ্তাহে আপনারা শুনেছিলেন আবার ঝুমনির প্রথম পর্ব। আজ আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। ভিতরে আসতে পারি? অর্জুনের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো অপা। হ্যাঁ, অবশ্যই ম্যাডাম, আমি নিশ্চিত জানতাম আপনি আমার কাছে আসবেনই। অর্জুনের কথায় অপার মুখে একটা হাসি খেলে যায়। পায়ের অসহ্য ব্যথাটা সত্ত্বেও কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে অর্জুনের ঘরে ঢোকে সে। আর ঢুকতেই অবাক হয়ে যায়। এমনিতে ঘরটা আর 4-5টা সাধারণ ঘরের মতোই, কিন্তু অদ্ভুতভাবে সারা ঘর জুড়ে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা রয়েছে নানান রঙের দারুণ সুন্দর সুন্দর সব ফুল। আপনার বুঝি ফুলের শখ? সারা ঘর জুড়ে এত ফুল সাজিয়ে রেখেছেন যে? ভালোবাসার মানুষের জন্য সাজিয়ে রেখেছি ম্যাডাম। যদি কাউকে মনে ধরে তাহলে যেন দিতে বিলম্ব না হয়। এই জগতে ভালোবাসা দিতে এক মুহূর্ত দেরি করলেও যে সাধের ফুল শুকিয়ে যায়, তাই না? অপা এবার অর্জুনের দিকে তাকিয়ে একটা কাষ্ঠ হাসি হাসল। তারপর অর্জুনের বিছানার সামনে রাখা একটা চেয়ার টেনে বসল তাতে। কাঁধের ব্যাগটা বিছানার উপর রাখতে রাখতেই বলল, অর্জুনবাবু, আসলে আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। কিন্তু আমার তো আপনাকে কিছু জানানো নেই ম্যাডাম, এবং তার কারণ একটাই, আমি আপনার বাবু হই না আর আপনিও আমার খানসামা নন। অতঃপর বাংলা সিরিয়ালের ওই টিপিক্যাল নায়িকাদের মতো আমাকে অর্জুনবাবু বললে আপনার সঙ্গে কিন্তু সারা জীবনের মতো আরই। হ্যাঁ, দরজা খোলা, আসতে পারেন। অর্জুনের কথাগুলো শুনে কিছুক্ষণ বোকার মতো তার মুখের দিকেই তাকিয়ে রইল অপা। তারপর কোনো মতে নিজের বিরক্তিটা চেপে ফের কাষ্ঠ হাসি হেসে বলল, তাহলে কি বলে আপনাকে ডাকবো? অর্জুন, শুধুমাত্র অর্জুন, নো লেজুর। বেশ, অর্জুন, আপনার সঙ্গে কিছু কথা। আবার একটা কারেকশন, আপনি নয় তুমি। প্লিজ এবার একটু ফর্মালিটিগুলো ছাড়ুন তো। ওসব প্রেমের উপন্যাসই মানায়, কিন্তু আমারও আপনার জীবন কোনোটাই তো মিষ্টি প্রেমের উপন্যাস নয়। আমাদের জীবনটা আসলে থ্রিলার, হরর থ্রিলার। কি বুঝলেন? উফ, এইবার বাড়াবাড়ি হচ্ছে। এই লোকটা কথায় কথায় এত ডায়ালগ দেয় কেন? কোনো মতে নিজের রাগটাকে কন্ট্রোল করে মিষ্টি হাসি হাসল অপা। অর্জুন, দেখুন, আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি জানি না কতক্ষণ এখানে বসে থাকতে পারবো। গত 2-3 দিনে আমি মাঝে মাঝেই যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে যাচ্ছি। সো যে বিষয়ে কথা বলছি সেটা যদি বলা যেত খুব ভালো হতো আর কি। দেখুন অপরাজিতা, আপনার পায়ে ঝুমনি আঁচড় দিয়েছে, কাটরি থেকে গেছে। তারই মধ্যে উরুক দেবীর মন্দিরে একজন ভরে পড়ে বলেছে আপনার বাড়িতেই ঝুমনি বাসা বাঁধবে। আপনার চাপে থাকা স্বাভাবিক, কিন্তু আপনি একটু বেশি চাপ নিয়ে নিচ্ছেন। এতটা চাপ না নিলেও চলবে। অপা বিস্মিত চোখে অর্জুনের দিকে তাকালো একবার। অদ্ভুত, এই সমস্ত কথা অর্জুন কেমন করে জানল? অর্জুনের তো এগুলো জানার কথা নয়। প্রশ্নটা করতে যাওয়ার আগেই অর্জুন উত্তর দিল, ডিটেকটিভকে জিজ্ঞেস করতে নেই সে কি করে সব জানলো, ধরে নিতে হয় এটাই তার অবজারভেশন পাওয়ার, বুঝলেন? অপা মনে মনে এবার একটু বিরক্তি হলো। ভারী আজব লোক তো। একে তো বাজে বুকে বুকে মাথা খায়, তার উপর অপার সমস্ত হাড়ির খবরও জানে। লোকটা কি ওকে স্টক করছে কোনোভাবে? কে জানে। অপা একটা দীর্ঘশ্বাস ফেলে একদম সোজা আসলো আসল কথায়। ঝুমনি, এই ঝুমনি আসলে কি অর্জুন? অপার এই কথায় অর্জুনের উজ্জ্বল মুখে কোথা থেকে যেন রাশি রাশি কালো মেয়ে গেছে জমা হলো। অপার মুখের সামনেই ফস করে একটা সিগারেট ধরিয়ে গম্ভীর কণ্ঠে বলল সে, বাইরে আকাশ দেখেছেন? কালো করে এসেছে একেবারে, আজ ভালোই ঢালবে। ঝুমনি কি অর্জুন? প্লিজ কথা ঘোরাবেন না। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ আমায় কিছু খুলে বলছেই না। এমনকি ঘোষ জেঠিমা, রূপা দিও না। প্লিজ আপনি বলুন, ঝুমনি কি? অপদেবতা। ঝুমনি হলো সাক্ষাৎ কাঁচা খেগো অপদেবতা, বুঝেছেন? হ্যাঁ বুঝছি, কিন্তু সে এভাবে খাটের তলা থেকে ডাক দেয় কেন? কেন সে লোককে এভাবে আঁচড় কাটে? কারণ ঝুমনি রক্ত চায়, তাই।
কথাটা বলার সঙ্গে সঙ্গে অর্জুনের ঘরের পাখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল সশব্দে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অর্জুন। হয়ে গেল, আবার কারেন্ট গেল। কতদিন ধরে আছে এখানে ঝুমনি? সঠিক জানি না, তবে খুব সম্ভবত কয়েকশো বছর ধরে, কয়েক হাজার বছরও হতে পারে। মোট কথা, এ শহরের লোকজন তাদের বাপ ঠাকুরদার আমল থেকেই ঝুমনির গল্প শুনে আসছে। তাদের বাপ ঠাকুরদারা আবার তাদের বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছে, এইভাবেই চলে এসেছে। কিন্তু ঝুমনি এখানে কেন আছে? সে ঠিক চাইছেটা কি? ওই যে বললাম, সে রক্ত চায়, শিশুদের নরম মাংস চায়, আর চায় তার ক্ষুধার নিবৃত্তি। ক্ষুধা থেকেই যে ঝুমনির জন্ম ম্যাডাম। ক্ষুধার যেমন কোনো লয় নেই, তেমনি ঝুমনিরও কোনো লয় নেই। শুধু দিনের পর দিন তার ক্ষুধার বৃদ্ধি আছে। এই কালগ্রাসী ক্ষুধার জন্যই তো প্রতি বছর ঝড়ের দিনগুলোতে ফিরে ফিরে আসে। তারপর বছরের অন্ধকারতম দিনগুলোতে ধূর্ত শিকারীর মতো ঘাপটি মেরে বসে থাকে তার শিকারের খাটের তলায়। তারপর যখন ঝড় ওঠে, মুষলধারে বৃষ্টি নামে, বাজ পড়ার শব্দে কানে তালা লেগে যায়, ঠিক তখনই সে খাটের তলা থেকে গলা নকল করে ডাক দেয়। একটা ছোট্ট ভুল, ব্যাস খেলা শেষ। ঝুমনির ডাকে সাড়া দিয়ে যেই মাত্র খাটের তলায় তাকায়, সেই মাত্র তার মৃত্যু ঘটে, আর তার শরীর দখল করে নেয় ঝুমনি স্বয়ং। আচ্ছা, আর কারোর শরীর দখল করার পর ঝুমনি কি করে? ঝুমনি একবার শরীর পেলে তাকে যে আর আটকানো যায় না ম্যাডাম। তখন এ শহরে নরমেধ যজ্ঞ লাগে। একটার পর একটা নিষ্পাপ শিশু হঠাৎ উধাও হয়ে যেতে থাকে, এবং ঠিক তার পরের দিনই তাদের মাংস খুবলানো হাড় গোড় উদ্ধার হয় কারুর না কারুর খাটের তলায়। মড়ক লেগে যায় ম্যাডাম, মড়ক, ঠিক যেমনটা লেগেছিল আজ থেকে 21 বছর আগে। 21 বছর আগে? আপনি ছিলেন তখন এই শহরে? অপার এই প্রশ্নে অর্জুনের মুখটা হঠাৎ করে কেমন যেন বর্ণহীন হয়ে যায়। তার মুখ দেখে মনে হয় কথা বলার নেশায় সে এমন কিছু বলে ফেলেছে যা আদৌ বলা উচিত হয়নি। আমি কি করে থাকবো সে সময় এই গ্রামে? আমি তো বছর 8-9 এখানে এসেছি। এখানকার লোকের মুখে শুনেছি আর কি। শেষ যেবার মড়ক লেগেছিল, মানে 7 বছর আগে আর কি, সেবার আমি এখানে ছিলাম। সেবার ঝুমনি একটা বাচ্চা ছেলের শরীর পেয়েছিল, ঠিক আপনার ছেলের বয়সী। ঠিক আপনার ছেলের বয়সী? এই কথাটাই কানের সামনে যেন ঝনঝন করে বেজে উঠল অপার। আচ্ছা, একটা কথা বলুন, এই যে শরীরে ঝুমনি ঢুকছে, সেটা কি করে বোঝা যাচ্ছে? সাধারণত যায় না, কারণ ঝুমনি অতটাও বোকা নয় যে সে আপনাকে জানিয়ে দেবে সে কার শরীরে আছে। তবে এ শহরের লোকজন বলে ঝুমনি কারো শরীরে ঢুকলে সে নাকি মেয়েলি ব্যবহার করতে শুরু করে। মাথায় ঝুঁটি বাঁধে, ছড়ায় ছড়ায় কথা বলে, চুরি করে টক খেতে চায়, এই সব। তবে আদৌ এগুলো যে কতটা সত্যি তা ঠিক আমার জানা নেই। অর্জুনের কথা শুনতে শুনতে অপার কপাল ক্রমশ ঘামতে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মেয়েলিভাবে কথা বলা, মাঝে মাঝে কেউ না থাকলে মেয়েদের মতো সাজা, সুরে সুরে কথা বলা, এই সব কিছুই কেমন যেন মিলে যাচ্ছে, তাই না? কোনো মতে নিজেকে শান্ত রেখেই সে প্রশ্ন করে, তারপর ঝুমনি কারোর শরীর পেলে তখন কি করে? ঝুমনি ডোহা। ঝুমনি কারোর শরীর পেলে ঝুমনি ডোহা বলে একটা অদ্ভুত স্ত্রী আচার এখানকার মেয়ে বউরা পালন করে। এই উপাচারের প্রথমে সবাইকে ঝুমনির গল্প শোনানো হয়, তারপর ঝুমনি কার হাতে শেষ হবে তাকে খুঁজে বের করা হয়। তবে এই আচার কিভাবে করতে হতো তা একমাত্র দাইমাই জানতেন। এ শহরের আর কেউ এই উপাচারের কোনো নিয়ম কানুন জানে না। এক মিনিট, ঝুমনির গল্প মানে ঝুমনিরও কোনো গল্প আছে নাকি? আছে তো। কিভাবে ধুলোচড়ার মাটিতে ঝুমনির সৃষ্টি হলো, কিভাবে সাধারণ এক শিশুর ক্ষুধা তাকে পরিণত করলো এক কালগ্রাসী অপদেবতায়, সেই নিয়েই এই গল্প। আপনি শুনতে চাইলে শোনাতে পারি, কিন্তু বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর। অপা জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে সম্মতিসূচক মাথা নাড়ায়। অর্জুনও ঝুমনির গল্পটা বলতে শুরু করে। অসহায় ইন্দুবালা, তার 5 মেয়ে, সবচেয়ে ছোট মেয়ে ঝুমনি। তার দস্যিপনা, চৌর্যবৃত্তি গায়ে মন্বন্তর লাগায় এবং তার পরবর্তীতে
দায়ে পড়ে ঝুমনির কাঁঠাল চুরি, জমিদারের অপমান, ইন্দুবালাকে অপবাদ দেওয়া এবং সব শেষে ইন্দুবালার বাধ্য হয়ে নিজের হাতে তার বাকি 4 সন্তান এবং ঝুমনিকেও হত্যা করা। এতদূর পর্যন্ত এক নাগারে বলার পর অর্জুন থামে। তারপর খাটের পাশে রাখা জলের বোতল দিয়ে গলা ভিজিয়ে নেয়। অন্যদিকে অপা তখন মূর্তির মতো বসে। এমন ভয়ঙ্কর অপদেবতার জন্মের পিছনে এমন করুণ এক কাহিনী যে থাকতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। সত্যি বলতে ইন্দুবালার কথা ভেবে তার বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। নিজের হাতেই নিজের সন্তানের মুখে ইঁট দিয়ে থেঁতলে দেওয়া, উফ! এ যদি কখনো অপাকে করতে হতো, অপা হয়তো তার আগে নিজেকেই মেরে ফেলত। কোনো মায়ের পক্ষে এ কাজ কি করা সম্ভব? এই এতদূর পর্যন্ত গল্পটাই এ শহরে সবাই জানে, কিন্তু এরপর থেকেই ঝুমনির আসল গল্পটা শুরু, যেটা এই শহরের কতিপয় মানুষ ছাড়া কেউ জানে না। আসল গল্প? কোন আসল গল্প? অনেকেই বলে সেদিন এক সব হারানো মায়ের ভয়ঙ্কর অভিশাপের ফলেই নাকি তার সন্তান অর্থাৎ ঝুমনি এক কালান্তক অপদেবতায় পরিণত হয়েছিল। কিন্তু একথা পুরোপুরি সত্য নয়। সে রাতে শুধুমাত্র ইন্দুবালার অভিশাপে ঝুমনি অপদেবতায় পরিণত হয়নি, সে অপদেবতায় এক ভয়ঙ্কর কালনাশী উপাচারের ফলে পরিণত হয়েছিল, যা এই পৃথিবীর বুকে কেউ কোনো দিন দেখেনি। কিরকম উপাচার? বলছি শুনুন। এক গভীর অন্ধকার বনপথ ধরে প্রায় মধ্যরাতে এক অপূর্ব সুন্দরী রমণী হেঁটে চলেছেন। যদিও তার বর্তমান দেহসজ্জায় তার সৌন্দর্যের স্বতঃস্ফূর্ত প্রকাশ বিন্দুমাত্র নেই, বরং তার সমস্ত শরীরে, তার চোখে মুখে, দেহ সৌষ্ঠবে সর্বত্রই এখন এক জ্বালাময়ী বিধ্বংসী আগুন, এক ভয়ঙ্কর কালনাশিনী তেজ, যা চাইলে সমগ্র মনুষ্য জাতিটাকেই জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারে। রমণীটির মুখ রক্তমাখা, তার গলায়, বুকে, হাতে সর্বত্রই ছিটে ছিটে আসা রক্ত লেগে রয়েছে। রমণীটির দুহাতে ধরা তার কনিষ্ঠতম কন্যাটির নিথর নিঃসার মৃতদেহ, মেয়েটির মুখ থ্যাতলানো। বলাই বাহুল্য, মেয়েটির মা নিজের হাতেই থান ইট দিয়ে নিজের মেয়ের মুখ ওইভাবে থেতলে দিয়েছে। হ্যাঁ, এই মৃতদেহই ঝুমনির। আর এই ভয়ঙ্কর রমণী, যিনি এই মধ্যরাতে এই প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যেও বনের পথে যাত্রা করেছেন, তিনি ইন্দুবালা। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলের একবারে মধ্যিখানে একটা ফাঁকা স্থানে এসে ইন্দুবালা দাঁড়িয়ে পড়ে। তারপর ঠিক যন্ত্রের মতোই নিজের মেয়েকে মাটিতে শুইয়ে তার সারা শরীরে একটা টকটকে লাল কাপড় বাঁধতে শুরু করে। সে কাপড় বাঁধতে বাঁধতে ইন্দুবালার চোখ বেয়ে যতবার জল গড়িয়ে পড়ে, ততবারই আকাশে কৃষ্ণ করাল মেঘরাশি প্রভূত বিক্রমে গর্জন করে ওঠে। যতবার মেয়ে হারানোর বেদনায় ইন্দুবালার চোয়াল শক্ত হয়ে যায়, ততবারই কোথাও না কোথাও জঙ্গলের মধ্যে বিভীষণ শব্দে বজ্রপাত ঘটে। যতবার ওই রক্তমাখা মুখে ইন্দুবালা ঝুমনির কপালে চুমো দেয়, ততবারই সাক্ষাৎ পবনদেব যেন উগ্র চণ্ডালিনী রূপ ধরে সেই অরণ্যের এক একটি বিশাল বিশাল মহিরুহকে ভূপাতিত করতে থাকেন। ঠিক সেই মুহূর্তে, সেই গভীর তমসাবৃত অরণ্য মধ্যে ইন্দুবালার সামনে কেউ দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই অনুভব করত যে প্রকৃতি দেবতা স্বয়ং সেদিন ইন্দুবালার মনশ্চারিণী হয়ে উঠেছিলেন। ঝুমনির সমগ্র শরীর লাল কাপড়ে আবৃত করা হয়ে গেলে ইন্দুবালা উঠে দাঁড়ায়। তারপর আকাশের দিকে হাত তুলে অদ্ভুত ভাষায় কি সব মন্ত্র বলতে শুরু করে। তার সেই ছন্দবদ্ধ মন্ত্রের প্রতিটি ঝঙ্কারে সমগ্র মেদিনী যেন কেঁপে কেঁপে উঠতে থাকে। প্রবল হাওয়ার মুহুর্মুহু দাপটে মনে হয় সমগ্র ভূলোক বুঝি আজ উপড়ে উঠে আসবে পৃথিবীর গর্ভ থেকে। প্রবল বৃষ্টি ও মুহূর্তে মুহূর্তে বজ্রপাতের তাণ্ডব সেই মন্ত্রের ঝঙ্কারে এমনই বেড়ে ওঠে যে মনে হয় সাক্ষাৎ দেবী কাল রাত্রি আজ নরকপাল হাতে ধরাবক্ষে প্রলয় নৃত্য আরম্ভ করেছেন।
এরই মধ্যে এক সময় যখন ইন্দুবালার ঠিক মাথার ওপর রাশি রাশি কালো মেঘ চক্রাকারে ঘুরতে শুরু করে, ঠিক তখনই ইন্দুবালা চিৎকার করে ওঠে, আমি ইন্দুবালা, চতুর্বিংশতি ষাণ্ডুকি, তাকে আহ্বান করছি। সে যে স্থান কাল পাত্রকে দুমড়ে মুচড়ে গিলে খেতে পারে, সে যে চক্ষের নিমেষে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের জঠরে ধারণ করতে পারে, সে যার ক্ষুধার কোনো আদি নেই, অন্ত নেই, সেই ক্ষুধারূপিণী ক্ষণদেবীকে আমি আহ্বান করছি সমগ্র পৃথিবীর বুক থেকে মনুষ্য জাতিকে চিরতরে মুছে ফেলার জন্য। যে মনুষ্য জাতি একখানা অবুদ্ধের মুখে এক কণা অন্যের বদলে বীজ তুলে দেয়, যে মনুষ্য জাতির ফলে এক অসহায় মায়ের নিজের হাতে তার মেয়েকে মুখ থেতলে খুন করতে হয়, সে মনুষ্য জাতির সর্বনাশ চাই আমি। যে ঝুমনিকে সামান্য খিদার জন্য আজ মৃত্যুবরণ করতে হলো, আমি চাই সেই ঝুমনি সাক্ষাৎ পিশাচ হয়ে এই সমগ্র মনুষ্য জাতিকে খেয়ে তার ক্ষুধা নিবৃত্ত করুক। আমি ইন্দুবালা যদি সতীসাধ্যী মেয়ে হয়ে থাকি, যদি ষাণ্ডুকি হয়ে থাকি, যদি সামান্য পুণ্য অর্জন করে থাকি, যদি এক মায়ের সন্তান হারানোর এই হাহাকার সত্যি হয়ে থাকে, তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে যাক। স্বয়ং ক্ষণদেবী আজ আবির্ভূত হন এই পৃথিবীর বুকে। তারপর কি হলো? এরপর যা ঘটেছিল তা ঠিক সাধারণের বিশ্বাসযোগ্য নয়। পুঁথিতে লেখা কথা অনুযায়ী এরপর নাকি আচমকাই ইন্দুবালার মাথার ওপর সারা আকাশ অদ্ভুত নীল আলোয় গলে পড়তে শুরু করে। চারপাশের গাছগাছালি একটা তরল নীল সাগরে ক্রমশ ডুবে যেতে থাকে। ইন্দুবালার মাথার ওপর নাকি কাল সমুদ্রের সৃষ্টি হয়, যার থেকে আবির্ভূত হন সাক্ষাৎ ক্ষণদেবী। অসম্ভব। সত্যি অসম্ভব। এ লেখা আমি পাই একটি পুঁথিতে। পুঁথিটি প্রথম অর্ধেকটা অংশ আমার কাছে আছে। সেটা এক রাতে আমি ক্ষণদেবীর জঙ্গলেই খুঁজে পেয়েছিলাম হঠাৎ করে। ক্ষণদেবীর জঙ্গল? সেটা কোথায়? কেন, ওই যে উলুকদেবীর পিছনে যে জঙ্গল, সেইটাই তো ক্ষণদেবীর জঙ্গল। এই গায়ের লোকের কথা অনুযায়ী প্রতি ৭৭ বছর অন্তর অন্তর ওই জঙ্গলে নাকি সাক্ষাৎ ক্ষণদেবী জেগে ওঠেন। আচ্ছা, তার মানে এই ক্ষণদেবীর আশীর্বাদেই ঝুমনি পরিণত হয় এক অপদেবতায়, কি তাই তো? গল্প তাই বলে। ইন্দুবালার সমস্ত ইচ্ছা সেদিন ক্ষণদেবী পূর্ণ করেছিলেন। তার আশীর্বাদেই ঝুমনি পরিণত হয় এমন এক অপদেবতায়, ক্ষুধার মতোই যার কোনো লয় নেই। কিন্তু এরপরেও অনেকগুলো খটকা আছে, যেমন ষাণ্ডুকি আসলে কি? এই ক্ষণদেবীও কি আসলেই দেবী, নাকি দেবীর বেশে সাক্ষাৎ রাক্ষসী? সে রাতে ইন্দুবালা যা চেয়েছিল তা সত্যি হলে সমস্ত মনুষ্য জাতি তো আজ বেঁচেই থাকতো না। কিন্তু তা হয়নি। তার মানে গল্পটা এখানেই শেষ নয়। এরপরেও গল্পটার একটা অংশ আছে, অনেকটা অংশ। আর সব থেকে বড় কথা হলো, ওই ক্ষণদেবী বা এই পৃথিবীতে থেকে গেলেন কেন? ইন্দুবালার মনস্কামনা পূর্ণ করে তিনি নিজের জগতে আবার ফিরে গেলেন না কেন? ৭৭ বছর অন্তর অন্তর তিনি জেগে ওঠেনি বা কেন? আর কেনই বা প্রতি ৭৭ বছর অন্তর অন্তর ঝুমনি? কথাটা শেষ করতে যাওয়ার আগেই ফোনটা বেজে উঠল অর্জুনের। কথা থামিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে প্রথম যে কথাটা ভেসে এলো তা শুনতে পেয়েই অর্জুনের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। কখন হলো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বলি ফোনটা কেটে দেয় অর্জুন। তার উদ্বিগ্ন মুখ দেখেই অপা জানতে চায়, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে অপরাজিতা, সর্বনাশ হয়ে গেছে। আজ সকালেই একটা বাচ্চা ছেলের মৃতদেহ পাওয়া গেছে। যেমন তেমন মৃতদেহ নয়, ঝুমনিতে খাওয়া মৃতদেহ। এর মানে একটাই, ঝুমনি কারুর শরীর পেয়ে গেছে। এবার তাকে আর আটকানো যাবে না।
এবার এ শহরে মড়ক লাগবে, আর সব হবে ওই শালা ওই শুয়োরের বাচ্চাগুলোর জন্য। কাদের জন্য? সেদিন বলেছিলাম না আপনাকে এ শহরে কাউকে বিশ্বাস না করতে, কারণ এ শহরে সবাই এক একটা আস্ত ময়াল সাপ। আসল সত্যিটা জানলে আপনিও আমার মতো এদের ঘেন্না করবেন। সেই আসল সত্যিটা কি অর্জুন? আপনি এখনো বুঝতে পারেননি? হ্যাঁ, কেন এরা বছরের পর বছর ধরে সব মুখ বুজে সহ্য করছে, কেন সব জেনেও কেউ কিছু করছে না, কিচ্ছু বুঝতে পারেননি? আপনি এখনো বুঝতে পারছেন না অপরাজিতা, এর পিছনের কারণটা কি? কি কারণ? সিম্পল অপরাজিতা, এর পেছনে একটাই কারণ থাকতে পারে। এ শহরের কিছু লোকেরা চায় না ঝুমনি এ শহর ছেড়ে যাক। এ শহরের কিছু লোক আসলে ঝুমনি সাধনা করে। ঝুমনির সাধনা কি বুঝলেন? ওরাও কিন্তু রাস্তাটা খুঁজছে। ক্ষণদেবীর জঙ্গলে মধ্যরাতের নিস্তব্ধ নীরবতাকে টুকরো টুকরো করে একটি বাচ্চা মেয়ের কণ্ঠ ফিসফিসিয়ে উঠল। ঠিক তারপরেই শোনা গেল একটি সাপের শীতল হিসহিসে কণ্ঠস্বর। একটু ভালো করে শুনলেই মনে হবে সাপটিও যেন মেয়েটির সঙ্গে ফিসফিস করে কথা বলছে। সাপটির আওয়াজ থামতেই মেয়েটি আবারও বলল, কিন্তু কিন্তু আমি যদি জানি রাস্তাটা কোথায়, তাহলে আমি খুঁজে বের করতে পারছি না কেন? আমার তো মনে পড়ার কথা রাস্তাটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে। এ প্রশ্নের উত্তরে সাপটি এবার যেন আরো জোরে জোরে হিসিয়ে ওঠে। অর্থাৎ সে মেয়েটিকে যেন কোনো ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দিতে চায়। বাচ্চা মেয়েটি এবার বলে ওঠে, আমার ছড়াটা মনে আছে আমার ছড়াটা, কিন্তু আমি যে ছড়াটার কোনো মানে বুঝতে পারি না। ওরে মন জানিস নে, তুই জানিস নে, এই শরীরে সে পথ আছে, হেথায় সেথায় খুঁজিস নে। এই শরীরেই কুণ্ডলিনী, এই শরীরেই সহস্রদল, এই শরীর শক্তি শিবের পূর্ণভূমি মিলনস্থল। এই শরীরেই নাদ বিন্দু, এই শরীরেই কামকলা, এই শরীরেই ঘুমিয়ে আছেন আত্মা শক্তি চঞ্চলা। জ্ঞান না হলে বোধ না হলে পথের হদিশ পাবি মেয়ে, মন থেকে যা স্বপ্নে পাবি লাভ হবে না এমনি চেয়ে। ওরে মন জানিস নে, তুই জানিস নে, এই শরীরে নাচছে খেপি, খেপা আছেন সে পথ চেয়ে। ওরে মন জানিস নে, তুই জানিস নে। ছড়াটা আওড়াতে আওড়াতে মেয়েটির গলা ক্রমশ কমে আসছিল। সে যেন প্রাণপণে চেষ্টা করছিল ছড়াটার মানে উদ্ধার করার। ঠিক সেই সময় হঠাৎ আবারও হিসে সে শব্দ করে ওঠে সেই সাপটা। আর সেই শব্দেই যেন বাচ্চা মেয়েটি সম্বিত ফিরে পায়। চমকে উঠে বলে, আমার মনে হয় অন্য যারা রাস্তাটা খুঁজছে তারা চায় না ঝুমনি শেষ হোক। তারা চায় রাস্তাটা খুঁজে পেয়ে সবার আগে সেটা বন্ধ করে দিতে। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেলে কেউ ওই মন্দিরে যেতেও পারবে না, আর মন্দিরে পৌঁছানো না গেলে তো ঝুমনিকে কখনো শেষ করাও যাবে না, তাই না? সাপটা একথার আবারও কি যেন উত্তর দেয়। আর তার ঠিক পরেই সেই পথে দুজোড়া পায়ের শব্দ পাওয়া যায়। কারা যেন মাঝরাতে অত্যন্ত সন্তর্পণে এই জঙ্গলের পথে আসছে। তাদের পায়ের আওয়াজ পেয়েই বাচ্চা মেয়েটি ও সাপ দুজনেই সতর্ক হয়ে ওঠে। তারপরেই অদ্ভুতভাবে বাচ্চা মেয়েটিও হুবহু সাপের মতোই শব্দ করে কি যেন বলে। প্রত্যুত্তরে পূর্বাকার সেই সাপটিও অত্যন্ত ক্ষীণ শব্দে উত্তর দেয়। এর ঠিক পরের মুহূর্তে তাদের উভয় শব্দই আচমকা যেমন মধ্যরাত্রির বুক চিরে উদয় হয়েছিল, ঠিক তেমন ভাবেই আচমকাই হারিয়ে যায় সেই মধ্যরাত্রির বুকেই। কেবল নিঃশব্দ নিথর রঙ্গমঞ্চের মতো শতাব্দী প্রাচীন গাছপালা নিয়ে ক্ষণদেবীর জঙ্গল সেই এক স্থানে দাঁড়িয়ে থাকে। এ ঠিক কয়েক মুহূর্ত পরই সেই পথে একটি পুরুষ ও নারীর অবয়ব দেখতে পাওয়া যায়। তাদের সচকিত পদক্ষেপ দেখে মনে হয়
অত্যন্ত সন্তর্পণে তারা যেন কোনো গোপন জায়গার উদ্দেশ্যে চলেছে। পথে যেতে যেতেই তারা আলোচনা করছে। আর কত দূর অর্জুন? আমার পায়ে অসহ্য যন্ত্রণা করছে। কালকে থেকেই পায়ের এই ক্ষত স্থানটায় পোকা ধরেছে। অনেক চেষ্টা করে পোকাগুলোকে ছাড়ানো যায়নি, আর ওগুলো আমার পুরো পাটাকেই না চিবিয়ে খেয়ে ফেলবে মনে হচ্ছে। আরেকটু অপরাজিতা, আরেকটু, আমরা চলেই এসেছি। অর্জুনের কথায় অপা কোনো উত্তর দেয় না। একেই এই পায়ের দুর্বিষহ যন্ত্রণা, তার উপরে মধ্যরাত্রের জঙ্গল। যতবার চারপাশে তাকাচ্ছে ততবারই কেন জানি না অপার মনে হচ্ছে কারা যেন নিঃশব্দে ওদের অনুসরণ করছে। আজ যদিও ঝড় ওঠেনি, কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। মাঝে মাঝেই জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসা রাত চড়া পাখির আওয়াজে চমকে উঠছে অপা। হাঁটতে হাঁটতেই আবারও জিজ্ঞেস করলো সে, আচ্ছা অর্জুন, ওরা ঝুমনির সাধনা করে কেন? এই প্রশ্নের কোনো উত্তর দিল না অর্জুন, বদলে উল্টে জিজ্ঞেস করলো, আপনার বাড়ির বিড়ালটা ফিরেছে বাড়িতে, যেটা হঠাৎ করে গায়েব হয়ে গেছিল? কে, ট্যাঙ্গো? না, ও ফেরেনি। ট্যাঙ্গোটার যে কি হলো আমি না বুঝতেই পারছি না। সেই রাতের পর থেকেই ও এত বদলে গেল, অথচ দেখো বেগমজানের কিন্তু কিচ্ছু হয়নি। ও ঠিক আগের মতোই রয়েছে। বুঝলাম, সেদিন রাতে ট্যাঙ্গোই প্রথম খাটের তলায় তাকিয়েছিল, তাই তো? হ্যাঁ। উত্তরটা দেয় বটে অপা, তবে প্রশ্নটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় তার। যদিও অপার স্থির বিশ্বাস ট্যাঙ্গোর শরীরে ঝুমনি বাসা বেঁধে নেই। ঝুমনি কি কোনো জন্তুর শরীরে আদৌ বাসা বাঁধে কে জানে, হতেও পারে। কিন্তু তবুও অপার মনে হয় ট্যাঙ্গোর শরীরে ঝুমনি নেই, থাকতেই পারে না। যদি ঝুমনি কারোর শরীরে থেকেই থাকে তাহলে সে... অপরাজিতা, আপনি এখনো মিত্তির জেঠির কথাটা ধরে বসে আছেন নাকি, যে আপনার বাড়িতেই ঝুমনি বাসা বাঁধবে? আপনাকে কিন্তু বলেছি ওদের কথা বিশ্বাস না করতে। ওরা এক একটা দুমুখো সাপ, আস্ত দুমুখো সাপ। ওদের সবটা ভণ্ডামি। সেই শেয়ালের কুমির ছানা দেখানোর মতো লোককে ভুলিয়ে রাখার ধান্দা। আজ নিজের চোখেই দেখতে পাবেন ওদের আসল রূপ। চলুন। কথাটা বলতে বলতেই হঠাৎ এক জায়গায় এসে থেমে যায় অর্জুন। তারপর অপার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে নিঃশব্দে এগোনোর ইশারা করে। অর্থাৎ অপারা সেই জায়গায় চলে এসেছে যেখানে অর্জুনের ওকে নিয়ে আসার কথা ছিল, ঠিক সেই জায়গায়। অপা আর অর্জুন প্রায় পা টিপে টিপে নিঃশ্বাসের শব্দটুকু চেপে যেখানে এসে দাঁড়ালো, জঙ্গলের মাঝখানেই সেখানে একটা বিস্তীর্ণ ফাঁকা সমতল ভূমি। পুরো জায়গাটা জুড়ে বড় বড় বাঁশ পোতা। মধ্যরাতের এমন নিশুতি জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লম্বা বাঁশগুলোর দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন ধক করে উঠল অপার। বাঁশগুলোর সঙ্গে ওগুলো ছোট ছোট কি বাঁধা? ওগুলো কি পুতুল? কিন্তু ওগুলোর চোখ ওরকম লাল আলোয় জ্বলছে কেন? বাঁশগুলোর সঙ্গে কি একটা করে ঘন্টাও বাঁধা আছে? হাওয়া দিলেই কেমন টুংটাং করে শব্দ হচ্ছে, ঠিক যেন কোনো বাচ্চা কাঁদছে। এই অর্জুন, ওই দেখো, ওগুলো কি গো? ওই বাঁশ থেকে ওগুলো কি ঝুলছে? ওগুলো রাকুয়া অপরাজিতা, ওগুলো রাকুয়া। এই ধুলো চড়ার বছরের পর বছর ধরে যত নিষ্পাপ বাচ্চারা ঝুমনির হাতে মারা যায়, তাদের কারুর আত্মাই যে শান্তি পায় না। তাদের সবার আত্মাই এই শহরে রাকুয়া হয়ে ওই পুতুলের ভিতর আটকে থাকে। ওরা প্রতি রাতে কাঁদে, নিজের বাবা মা আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে চায়, কিন্তু পারে না। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছো তা হলো ঝুমনিতে খাওয়া নিষ্পাপ শিশুদের কবরখানা। এই প্রত্যেকটা বাঁশের নিচে শোয়ানো আছে কোনো না কোনো মায়ের কলজে ছেঁড়া ধন। কি বুঝলে? কিছু বোঝাবুঝির অবস্থায় অপা সেই মুহূর্তে ছিল না। জায়গাটার বিবরণ শুনে ওর মাথায় বিন্দু বিন্দু ঘাম জমছিল। তার সঙ্গেই নাভির কাছটায় সূক্ষ্ম নখের মতো আঁচড় কাটছিল একটা অস্বস্তি বোধ। যদি ওর খুব ভুল না হয় তবে এই মুহূর্তে এই কবরখানার প্রত্যেকটা রাকুয়া ওদের দিকেই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না অপরাজিতা, জায়গাটার বদনাম আছে। চলো এগোই।
এর ঠিক পেছনের জায়গাটাতেই ওরা আছে। তবে সাবধান, কোনো শব্দ না, ঠিক আছে? অপার অর্জুন এবার আরো নিঃশব্দে কবরস্থানটা পেরিয়ে সামনের দিকে পা বাড়ায়। কিছুক্ষণের মধ্যে একটা জায়গায় পৌঁছে মাটিতে হামাগুড়ি দিয়ে আরো খানিকটা এগিয়ে একটা ঝোপঝাড়ের আড়াল থেকে সামনে চোখ রাখে তারা। তার ঠিক সঙ্গে সঙ্গেই প্রথমবারের জন্য অপার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ও যা দেখতে পায় তা বিশ্বাস করতে পারে না। দেখে সামনে একটা ছোট্ট ঘাস জমির মাঝে একটা ছোট্ট কুয়ো মতো। সেই কুয়োর পাশে মাটিতে একটা লণ্ঠন রাখা। লণ্ঠনটা প্রায় টিমটিম করেই জ্বলছে কোনো মতে। সেই লণ্ঠনের নিভু নিভু আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে কালো পাড়, লাল শাড়ি পরা একদল মহিলা মাথার চুল খুলে মাথা ঘোরাতে ঘোরাতে পাগলের মতো সেই কুয়োর চারপাশে ঘুরছে। না না, ঘুরছে নয়, নাচছে। মাঝে মাঝে শূন্যে হাত তুলে তাদের চলন দেখলে মনে হচ্ছে কোনটাকে ঘিরে কোনো এক অজ্ঞাত কারণে তারা নাচছে যেন। শুধু তাই নয়, নাচতে নাচতে এই লক্ষ্মীর পাঁচালির মতো সুর করে কি যেন একটা ছড়া কাটছে তারা। তাদের দেখে মনে হচ্ছে এই মাঝরাতে জনমানবহীন ক্ষণদেবীর জঙ্গলে তারা যেন সকলে মিলে এক অদ্ভুত অজানা শক্তির উপাসনায় মজেছে। প্রথমটা প্রচণ্ড বিস্ময়ে উত্তেজনায় অপা কিছুই বুঝতে পারেনি যে তারা কি ছড়া বলছিল, কিন্তু কিছুক্ষণ কান পাততেই সে স্পষ্ট শুনতে পেল ছড়াটা। তার সঙ্গে সঙ্গেই ওর কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল এরা ঠিক কি চায়। সে শুনতে পেল মহিলাগুলো একসঙ্গে প্রায় পাগলের মতো নাচতে নাচতে সুর করে বলছে, ওরা কি বলছে বলো? ওরা ছড়ার মানে কি? হ্যাঁ, মানেটা সহজ অপরাজিতা। নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য ওরা মাঝে মাঝে অন্যের সন্তানকে এখানে এনে উৎসর্গ করে। এভাবেই ওরা ঝুমনিকে সন্তুষ্ট রেখে তার উপাসনা চালিয়ে যায়। ওই দেখো। অপা এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এবারে অর্জুন বলাতে স্পষ্ট খেয়াল করলো জিনিসটা। ঠিক কুয়োটার সামনে মাটিতে একটা লাল কাপড়ে মোড়া বাচ্চা মেয়ের শরীর। মেয়েটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে তা এত দূর থেকে এত ক্ষীণ আলোয় বোঝার কোনো উপায় নেই। কেবলমাত্র মেয়েটির চোখ দুটো যে বন্ধ তা স্পষ্ট বোঝা যায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আবার সারা শরীরটা কেমন যেন শিরশিরিয়ে ওঠে। কি করবে এরা মেয়েটাকে নিয়ে? জীবন্তই মেরে ফেলবে, ঠিক যেমনটা ঘোষ জেঠিমা সেদিন অবাকে বলেছিল। অপার স্পষ্ট মনে আছে সেদিন উলুক দেবীর থান থেকে টানতে টানতে ওকে নিয়ে আসার সময় ঘোষ জেঠিমা বলেছিল, এরা মানুষ নয় রে বউ, এরা এক একটা কাঁচা খেকো রাক্ষসী। এরা পারে না এমন কিচ্ছু নেই। এদের নজর পড়েছে তোমার ওপর। সাবধানে থাকবে, বাইরে একদম বেরোবে না, কেমন? বলি ও চৌধুরী মাগি, ছুরিখানা নে আন, ছেমরির বন্ধনখানা কাটতে হবে তো। হঠাৎ একটা বাজখাই মহিলা কণ্ঠ পেয়ে নড়ে চড়ে বসে অপা। তার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। যদি সে খুব ভুল না করে তাহলে তাহলে এই কণ্ঠস্বরটা চেনা। এ হলো মিত্তির জেঠির গলার আওয়াজ। বলি ও ঢেমনি, ছুরিটা কি পেটের ভেতর সেদিয়ে রেখেছিস নাকি গা? না, কোনো ভুল হতে পারে না। এই গলা মিত্তির জেঠিরই। তার মানে মিত্তির জেঠিও এদের দলেই। অপা এবার অন্ধকারে মিত্তির জেঠির মুখটা আবছাভাবে ঠাহর করতে পারে। ওনার সারা মুখটা এই মুহূর্তে সিঁদুরে মাখামাখি। এই আবছায় অন্ধকারে কি ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। মুখ ঝুঁকিয়ে বসে আছেন উনি মাটিতে রাখা সেই বাচ্চা মেয়েটার সামনে। এইবার একটা মহিলা মিত্তির জেঠির হাতে একটা ছুরি এনে দিল। মিত্তির জেঠি সেই ছুরিটা নিয়ে মুখের কাছে কিসব যেন মন্ত্র পড়লেন।
তারপরেই আচমকা চোখের নিমেষে সেটা সোজা ঢুকিয়ে দিলেন নিজের ব্লাউজের মধ্যে। আচমকা একটা হ্যাঁচকা টান, ওনার মুখ থেকে বেরিয়ে এলো একটা মৃদু শব্দ, আর তার সঙ্গে সঙ্গে ওনার ব্লাউজটা ক্রমশ ভিজে যেতে লাগলো কোনো তরল পদার্থে। এই দৃশ্য দেখে অপা প্রায় চিৎকার করতে গিয়েও নিজের মুখটা কোনো মতে চেপে ধরল। তারপরে নিঃশ্বাস বন্ধ করে চেয়ে রইল সামনের দিকে। সে দেখতে পেল মিত্তির জেঠি তার ব্লাউজের ভেতর থেকে সেই রক্তাক্ত ছুরিটা বের করলেন, আর তারপরেই ভয়ঙ্কর বিচ্ছিরি একটা হাসি হাসতে হাসতে চিৎকার করে উঠলেন তিনি। আয় ঝুমনি আয়, রক্ত খেয়ে যা, আমার পেটের পুতকে ছেড়ে পরের বাছা খা। সঙ্গে সঙ্গেই পিছনে কুয়োর ধারে মহিলাদের মধ্যে আনন্দের উত্তরোল বয়ে গেল। তারাও পাগলের মতো ছন্দবদ্ধ স্বরে চিৎকার করতে লাগলো। মিত্তির জেঠি এইবার ভয়ঙ্কর নৃশংস মুখে সেই ঘুমন্ত বাচ্চা মেয়েটির মুখটি হা করে খুলল। তার মুখের ভেতর থেকে বাঁ হাত দিয়ে টেনে বের করে আনলো তার জিভটা। অপা প্রচন্ড আতঙ্কে দু হাত দিয়ে চোখটুকু বন্ধ করার সুযোগটুকু পেল না। তার আগেই মিত্তির জেঠি ধারালো ছুরির এক কোপে মেয়েটার জিভ তার মুখ থেকে উপড়ে নিল। তারপরেই সেই আগের মতো নৃশংসভাবে হাসতে লাগলো। খা ঝুমনি খা, রক্ত চুষে খা, আমার ছানা আস্ত থাকুক, পরের মোরগ ছা। আচমকা এবার প্রায় পাগলের মতো চিৎকার করে উঠল অপা। তার এই আকস্মিক চিৎকারে মহিলাদের সেই উন্মাদ নৃত্য মুহূর্তের মধ্যে থেমে যায়। ঘোষ জেঠিমাও ক্রুদ্ধ মুখে উঠে দাঁড়ালেন। তারপরে অপাদের ঝোপটার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, কোন খানকির মেয়ে চিৎকার করলি রে? কে আছিস ওখানে? ভালো ভালো বেরিয়ে আয় বলছি, নইলে ধরা পড়লে এমন ভাবেই জিভ কেটে কুয়োয় ফেলে দেব। বেরিয়ে আয় বলছি। অন্যদিকে ঝোপের আড়ালে অপার শরীরটা তখন তরিতাহিত মানুষের মতো থরথর করে কাঁপছে। ওর মুখটা নিজের হাত দিয়ে প্রাণপণে চেপে ধরেছে অর্জুন, কিন্তু তাতে কোনো লাভ নেই। অপা প্রাণপণে চিৎকার করতে চাইছে, চিৎকার করে কাঁদতে চাইছে, আর কাঁদবে নাই বা কেন? ওর ডান পায়ের পাতাটা তো এই মুহূর্তে কামড়ে ধরে আছে এক বিশাল আকৃতির ধবধবে সাদা সাপ। সাপটা ঠিক ওই ক্ষতর জায়গাটাই দাঁত দিয়ে চিবোচ্ছে। আবার মনে হচ্ছে ওর সারা শরীর যেন যন্ত্রণায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। উফ উফ, কি বিভৎস যন্ত্রণা! সাপটা বুঝোর পুরো পায়ের পাতাটাই কামড়ে ছিঁড়ে নিতে চাইছে। অর্জুন একদিকে ওর মুখ চেপে ধরেছে, আর অন্যদিকে পা দিয়ে সেই সাপটাকে লাথি মারছে ক্রমশ। কি ভয়ঙ্কর বড় এই সাপটা! এই মুহূর্তে অর্জুন যদি অপার মুখ ছেড়ে সাপ ছাড়াতে যায়, তাহলে মিত্তির জেঠিদের হাতে মরতে হবে, আর যদি এই সাপকে না তাড়ায়, তাহলে এখানে এর হাতেই মরতে হবে। এই চৌধুরী বউ, চল দেখিনি কোন হারামজাদি ওখানে ঘাপটি মেরে বসে আছে, দেখে আসি। সর্বনাশ! আজ আর রক্ষে নেই। অর্জুন তো সঙ্গে করে একটা অস্ত্র আনেনি। এদের হাতে মৃত্যুই কি তাহলে অপা আর অর্জুনের ভবিতব্যে লেখা রয়েছে? হয়তো ওর আসছে না, এবারের মতো বোধহয় সব শেষ। অর্জুনের আর শেষ দেখা হলো না। তার আগেই ঠিক সেই মুহূর্তে অপার কনুইয়ের কাছে ওর শার্টে একটা টান অনুভব করলো সে। পিছন ফিরতেই অবাক হয়ে দেখল সাপটা অপার পা ছেড়ে আপনা থেকে জঙ্গলের পথে মিলিয়ে যাচ্ছে। অবাক হয়ে অর্জুন হাতটা শিথিল করতেই অপা সঙ্গে সঙ্গে বলল, অর্জুন চলো পালাই এখান থেকে, ওরা এদিকেই আসছে। কিন্তু আপনার পা? আমার পা পা ঠিক হয়ে গেছে, আর না ব্যথাটা অনুভব করছি না, আমি পালাতে পারবো। চলো পালাই অর্জুন, চলো। এরপর অর্জুনের আর কিছুই মনে নেই। কেবল মনে রয়েছে গভীর শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে ঝোপঝাড় গাছপালা পেরিয়ে মধ্যরাত্রে অপা আর অর্জুন উদ্ভ্রান্তের মতো দৌড়চ্ছে। আচমকাই মাথার উপর মেঘ ডাকে, প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে। তার মধ্যে দিয়েই পাগলের মতো দৌড়ায় ওরা দুজন। দৌড়তে দৌড়তে অপা মাঝে মধ্যেই বোকার মতো জিজ্ঞেস করে একটাই প্রশ্ন, আচ্ছা অর্জুন, সাপে কামড়ালে কি ক্ষতস্থান থেকে ধোঁয়া বেরোতে পারে? বলো না, বলো না, ক্ষতস্থান থেকে কি ধোঁয়া বেরোতে পারে সাপে কামড়ালে?
মাঝরাতে একটা বেড়ালের প্রচণ্ড মরা কান্নার আওয়াজে হঠাৎই বিছানার ওপর ধর্মর করে উঠে বসল মলি। ঘুম চোখে পাশে তাকাতেই দেখতে পেল বিনু নিশ্চিন্তে বাঁশবালিশ জড়িয়ে ঘুমোচ্ছে। কিন্তু এ কি, সারা ঘরে এরকম ঘুটঘুটে অন্ধকার কেন? মলি তো ছোট লাইটটা জ্বালিয়ে ঘুমিয়েছিল। আজকাল ঘর অন্ধকার হলে কিছুতেই ভয় ঘুম আসতে চায় না। খালি মনে হয় অন্ধকার ঘরে খাটের তলা থেকে কেউ হাত বাড়িয়ে ওর গায়ে আঁচড় কাটবে। কিন্তু ও যদি ছোট লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে থাকে তাহলে সেটা নিভল কেমন করে? ঘুম চোখে প্রশ্নটার উত্তর পেতেই মলিকে বেশি কিছু ভাবতে হলো না। তার আগেই খুব কাছে কোথাও একটা কর্কর শব্দে বাজ পড়ল। সঙ্গে সঙ্গে মলির শিরদানা বেয়ে একটা শীতল হিম। জানলাটার উল্টো দিকে তাকাতেই দেখতে পেল মাঝে মাঝে সে কালো কাঁচের অপর প্রান্ত ঝলসে ঝলসে উঠছে হলুদাভ আলো। বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তার মানেই মাঝরাতে ঝড় উঠেছে। ঝড় শব্দটা ভাবা মাত্রই মলির সর্বাঙ্গ এক মুহূর্ত কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে বুঝতে পারে আলো নেভার কারণটা। খুব সহজ হিসেব, কারেন্ট গিয়েছে। এই অঞ্চলে সন্ধ্যের পর ঝড় উঠলেই কারেন্ট যায়। এ যেন এক অলিখিত নিয়ম। আচমকাই ঘুটঘুটে অন্ধকার ভেদ করে আবারও সেই বেড়ালটার মরা কান্না ভেসে এলো। কি বিভৎস সেই মরা কান্নার আওয়াজ! ঠিক যেন কোনো কিছু বেড়ালটাকে একেবারে কামড়ে ধরে শেষ করে দিতে চাইছে। আর বেড়ালটাও সেটার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে চিৎকার করছে। বেড়ালের আওয়াজটা আসছে অপাদির ঘর থেকে। ঘরটা আজ ফাঁকাই, কেউ শোয়নি সেখানে। অপাদি আজ রাতে কি একটা গুরুত্বপূর্ণ গোপনীয় কাজে কোথায় একটা গিয়েছে। সেই যে রাত 10টা নাগাদ একটা লোক এলো, তার সঙ্গেই অপাদি হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। রাতের খাবারটা পর্যন্ত খায়নি। যাওয়ার সময় বলল কাল সকালে ফিরবে। মলি যেন বিনুকে নিয়ে সাবধানে থাকে। অপাদি নাকি খুব গুরুত্বপূর্ণ কিন্তু গোপনীয় একটা কাজে কোথায় যাচ্ছে। আবারও বেড়ালটার উচ্চস্বরে চিৎকারটা শুনতে পেয়ে হঠাৎই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে মলির। বেগম! হ্যাঁ, গলাটা বেগম জানের। এই মাঝরাতে অপাদির ঘর থেকে বেগম জান এরকম মরা কান্না জুড়ল কেন? কি হয়েছে ওর? এমন যন্ত্রণাকাতর স্বরে চিৎকার করছে কেন? আচ্ছা, কিছুতে কি ধরেছে তবে তাকে? কিছু মানে তো একটা জিনিসই, ঝুমনি। কথাটা মাত্রই হাঁটুর তলা থেকে হঠাৎই কেমন একটা ঠকঠক করে কাঁপুনি ধরল মলির। সারা শরীর জুড়ে একটা চাপা অস্বস্তি ছড়িয়ে পড়তে লাগলো। ঝুমনি, ঝুমনি তবে বেগম জানকে ধরেছে। যার সামান্য আঁচড়ে অপাদির পায়ে অমন একটা ক্ষত তৈরি হতে পারে, সে কাউকে ধরলে তার কি অবস্থা হবে? বেগম আদৌ বাঁচবে তো, নাকি এই রাত্রে ঝুমনির হাতে বেগমের নির্মম মৃত্যু লেখা রয়েছে? বেগমের চিৎকার প্রতি মুহূর্তে একটু একটু করে যেন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ঠিক মারা যাওয়ার আগে মানুষ যেমন তার সবটা দিয়ে বাঁচার চেষ্টা করে, চিৎকার করে, ঠিক তেমনি বেগম তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছে এই মুহূর্তে। তবে কি একটু একটু করে মরেই যাচ্ছে বেগম? আর মলি সবটা জেনেও কিচ্ছু করতে পারবে না? না, এ হতে পারে না। মলি এভাবে বেগমকে কিছুতেই মরতে দিতে পারে না। কাল সকালে অপাদি ফিরলে তাকে কি উত্তর দেবে সে? একটা জোরে শ্বাস নেয় সে। যা আছে কপালে দেখা যাবে, কিন্তু এভাবে খাটের ওপর পা তুলে বসে থাকবে আর পাশের ঘরে ঝুমনি বেগমকে একটু একটু করে মেরে ফেলবে, তাও কিছুতেই হতে দিতে পারে না, কিছুতেই না। এক লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ে মলি। যদিও খাট থেকে নেমে সারা শরীর জুড়ে এক অচেনা শিরশিরে অনুভূতি হয় তার। ওর কেন জানি না মনে হয় এইবার ঠিক যে কোনো মুহূর্তেই খাটের তলা থেকে ঝুমনি এসে ওর পায়ে আঁচড় দিতে পারে। সত্যি বলতে অন্ধকারে এখন খাট থেকে নামতে ভীষণ ভয় পায় সে ঝড় হোক কিংবা না হোক। ওর খালি মনে হয় মেঝেতে পা রাখলেই যেন মুহূর্তেই কয়েকটা ধারালো নখ খাটের তলা থেকে বেরিয়ে এসে পায়ে আঁচড় বসাবে। এইবার আচমকাই আগের থেকে প্রায় কয়েকশো গুণ জোরে পাশের ঘর থেকে বেগমের মরণ চিৎকার ভেসে আসে। তবে কি এটাই বেগমের শেষ চিৎকার?
এমন প্রচণ্ড বেদনাকাতর চিৎকার কোনো প্রাণী তো ঠিক তার শেষ মুহূর্তেই করে, তাই না? না, আর ভাবতে পারে না মলি। কিছু না ভেবেই সামনের টেবিলের ওপর রাখা এমার্জেন্সি আলোটা নিয়ে এক দৌড়ে অবাদির ঘরে পৌঁছায়। কিন্তু ঘরে ঢুকতে গিয়েই তার সারা শরীরটা অস্বাভাবিক রকমের কাঁটা দিয়ে ওঠে। কি ভীষণ ঠান্ডা এই ঘরটা, মনে হয় যেন ঠিক বরফ পড়ছে সারা ঘর জুড়ে। মেঝেটাও যেন বরফের তৈরি। কোনো মতে ঠকঠক করে কাঁপতে কাঁপতেই এমার্জেন্সি লাইটটা জ্বালায় মলি। তার ঠিক পরক্ষণে অবাদির খাটের তলা থেকে ভেসে আসে বেগমের ক্ষীণ কণ্ঠস্বর। ঠিক যেন বেগমের গলাটা, ঠিক যেন সেই স্বর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। বেগম, এই বেগম, বেগম। মলি দু চোখ দিয়ে জল বেরোচ্ছে কোনো কারণ ছাড়াই। মলিকে দেখে মনে হয় ঠিক যে কোনো মুহূর্তে ওর হাত থেকে এমার্জেন্সি লাইটটা মাটিতে পড়ে যেতে পারে। মলির গলার আওয়াজ শুনে খাটের তলা থেকে বেগমের ক্ষীণ হয়ে আসা কণ্ঠস্বর সামান্য যেন বাড়ে। সে যেন শেষবারের জন্য বলতে চায়, আমায় বাঁচাও। আর বেগমের সেই বেদনার্ত করুণ ডাক শুনে কে জানে কি হয় মলির মধ্যে। ও আর নিজেকে আটকে রাখতে পারে না। এমার্জেন্সি আলোটা মেঝেতে নামিয়ে রেখে ঝুঁকে বসে মাটিতে। তারপর কাঁপতে কাঁপতে কোনো রকমে মাথা নিচু করে তাকায় খাটের তলায়। আর সেখানে তাকাতেই যা দেখে, এক মুহূর্তের জন্য সারা শরীরে বিদ্যুতের শক লাগার মতো ঝাঁকুনি খেয়ে ওঠে সে। প্রচন্ড আতঙ্ক ও বিস্ময় বলে ওঠে, ট্যাঙ্গো, তুই! ট্যাঙ্গো! মলি বিস্ফারিত চোখে খাটের তলায় অন্ধকারের সঙ্গে প্রায় মিশে গিয়ে ট্যাঙ্গোর নৃশংস চোখ দুটো জলজল করছে। এই মুহূর্তে ট্যাঙ্গো মুখ দিয়ে ঠিক বুভুক্ষু পিশাচের মতো কামড়ে ধরে আছে নিরীহ বেগমের গলার নলিটা। মাঝে মধ্যেই অত্যন্ত নৃশংসভাবে সেটাকে দুদিকে মোচড় দিচ্ছে সে। বেগমের মধ্যে অবশ্য ট্যাঙ্গোকে প্রতিরোধ করার আর কোনো শক্তিই অবশিষ্ট নেই। ওর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। বেগমের রক্তাক্ত ক্ষতবিক্ষত গলা বেয়ে সমস্ত খাটের তলায় ক্রমশ গড়িয়ে পড়ছে কালচে রক্ত। এক বুক চাপা কষ্টে আর্তনাদ করে ওঠে মলি। বেগম! আর তার ঠিক সেই গলার আওয়াজ শুনে বেগমের শরীরটা কেমন যেন শেষবারের মতো নড়ে ওঠে। শেষবারের মতো কোনো মতে চোখের পাতা খুলে তাকায় মলির দিকে। কিছুক্ষণের নীরবতা। আর তার ঠিক পরেই অপার ঘর থেকে ভেসে আসে মলির প্রচন্ড চিৎকার। বিভৎস চিৎকারে ঘুম ভেঙে যায় বিনুর। কিছুটি না ভেবে খাটের থেকে লাফিয়ে মলি মাসি বলে চিৎকার করে উঠে দৌড় দেয় মায়ের ঘরের দিকে। কিন্তু ঘরে ঢুকেই বিনুর হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। সে দেখতে পায় ঘরের মাটিতে গড়াগড়ি খাচ্ছে এমার্জেন্সি লাইটটা। আর তার ঠিক পাশেই মেঝেতে শুয়ে প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে মলি। তার ডান হাত আর বুকের কাছ থেকে বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ঠিক নাভির কাছটায় একটা বড় কালো কুচকুচে জন্তু প্রাণপণে কামড়ে ধরে আছে। মলি মাসি চিৎকার করতে করতে সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে। ট্যাঙ্গো! জন্তুটাকে চিনতে এক ফোঁটাও অসুবিধা হয় না বিনুর। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ বোকার মতো দরজার সামনেই পাথর হয়ে দাঁড়িয়ে থাকে সে। ঠিক পরক্ষণে দৌড় লাগায় পাশের ঘরে। মুহূর্তের মধ্যেই সে আবারও ফিরে আসে ঘরে। তার হাতে দরজায় লাগানো বড় কাঠের খিল। খিলটা হাতে নিয়ে তার সারা শরীর কাঁপতে থাকে। এক অজানা সংকোচ আর ভয় ঘিরে ধরেছে তাকে। কিন্তু পরের মুহূর্তেই মলি মাসির প্রচন্ড চিৎকারে যেন সম্বিত ফিরে পায় সে। মুহূর্তেই জল শক্ত করে সেই কাঠের খিলটা সজোরে মারে ট্যাঙ্গোর গায়ে। দূরে ছিটকে যায় ট্যাঙ্গো। কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে ফিরে তাকায় সে বিনুর দিকে। তার চোখ দেখে মনে হয় সে যেন বিনুকে এই গলার টুঁটি চিপে মেরে ফেলতে চায়। বিনুর দিকে তাকিয়েই প্রচন্ড জোরে একটা গর্জন করে ঘরের খোলা জানালাটা দিয়ে বাইরে বেরিয়ে যায় সে। পরক্ষণে বিনু ছুটতে গিয়ে আছড়ে পড়ে মলির ওপর। মলি মাসি, ও মলি মাসি,
কি হয়েছে গো তোমার? সাড়া দিচ্ছ না কেন? মলিবাসী, 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 সাড়া দিচ্ছ না কেন? মলিবাসী, মলিবাসী, সাড়া দিচ্ছ না কেন? মলিবাসী। প্রচণ্ড কাঁদতে কাঁদতেই মলির রক্তমাখা বুকের ওপরই আছড়ে পড়ে বিনু। পরের মুহূর্তে নিজের মাথায় এক কোমল হাতের স্পর্শ পায় সে। মাথা তুলে তাকাতেই দেখতে পায় মলিমাসি কোনো মতে চোখ খুলে তাকিয়েছে, তার দিকেই দেখছে। এরপরেই একসময় বিনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আমার আমার কিচ্ছু হয়নি বাবা, আমি ঠিক আছি। আমার বিনু থাকতে আমার কি কিছু হতে পারে? আমার এই বীর ছেলেটা যত দিন আছে আমায় কেউ মারতে পারবে না। সাক্ষাৎ জুম নিও না। অপাদি, তোমার পায়ের ক্ষতটা সারলো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ক্ষতটার কোনো চিহ্ন পর্যন্ত নেই। মলির প্রশ্নটা শুনতে পেয়ে বিরক্তই হলো অপা। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক নয় কি? এই মুহূর্তে কোনো প্রশ্ন শুনতেই যে অপার ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করবেই বা কেমন করে? ওর কোলের ওপর যে এখন গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে বেগম, ওর সাথে বেগম যান। বেগম চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে আছে যে ওকে দেখলে মনে হচ্ছে সে চোখ বন্ধ করে আদর খেতে চাইছে। কিন্তু হায় ঈশ্বর, বেগম যে আর কখনো চোখ দুটো খুলবে না, মাথায় হাত বোলালেও ম্যাও ম্যাও করে আর ডাকবে না, আদর খাবে না, কান ঘষবে না, এমনকি মাছ খাওয়ার সময় অপার পায়ে সে লেজও ঘষবে না। এ গভীর নিদ্রা থেকে বেগম আর কখনোই জেগে উঠবে না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে অপা। কাঁদতে কাঁদতেই পরম মায়া সে হাত বোলায় বেগমের মাথায়। কি করে হলো এটা মলি? কি করে হলো এটা? একটা রাত আমি বাইরে ছিলাম আর তার মধ্যেই। তার এই কান্না দেখে মলি আর সামলাতে পারে না নিজেকে, মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতেই বলে, কাল মাঝরাতে ঝড় উঠেছিল দিদি, বিনু ঘুমিয়েছিল, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছিল। ঠিক সেই সময় তোমার ঘর থেকে প্রচণ্ড জোরে বেগম জানের আওয়াজ পাই। বেগম মরার মতো চিৎকার করছিল, যেন ওর গলার টুটি কেউ চেপে ধরেছে। উফ, সে কি চিৎকার! সে চিৎকার শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেছিল দিদি। আমি তৎক্ষণাৎ তোমার ঘরে ছুটে যাই, আর সেখানে খাটের তলায় গিয়ে দেখি ট্যাঙ্গো এসে আমাদের বেগমের গলার টুটি চিপে নাড়াচ্ছে। তুমি বিশ্বাস করবে না দিদি, ও ও আমাদের ট্যাঙ্গো ছিল না। সে ট্যাঙ্গোকে আমি নিজের হাতে খাইয়েছি, আদর করেছি। সে ট্যাঙ্গো নয় ও দিদি, ও অন্য কিছু, খুব ভয়ঙ্কর কিছু। ও ও যেন কাল রাতে ঠিক ক্ষুধার্ত কামটের মতো বেগম জানের গলাটা কামড়ে ধরেছিল, আর মাঝে মাঝেই টুটি চিপে নাড়িয়ে দিচ্ছিল। আমি খাটের তলায় চাইতেই আমার উপরেও আছড়ে পড়লো। আমার হাতে, বুকে আঁচড় দিয়ে ফালা ফালা করে দিয়েছে। তার উপর পেটের কাছটা এমনভাবে কামড়ে দিয়েছে, খানিকটা মাংস উঠে গেছে। শেষে বিনু এসে ট্যাঙ্গোটাকে কিল দিয়ে মারায়, ট্যাঙ্গো আমায় ছেড়ে পালায়। এই বিনু না থাকলে আমি কাল রাতেই শেষ হয়ে যেতাম দিদি। অপার কোলের ওপরই আছড়ে পড়ে মলি।
তার চোখের নোনা জলে ভিজে যেতে থাকে বেগমের ঘাড়ের লোম। বাইরে তখন রাতের মেঘ সদ্য কেটে ভোরের আলো ফুটছে, একটু একটু করে আলো ফুটছে আকাশে। কালকে রাতটা যা গেছে তা কোনোদিনও ভুলবে না অপা। তারপরেই আজকের এই সকাল। অপার জীবনে এর থেকে খারাপ কি আর কিছু আছে? খারাপ দিন, অপার জীবনে সবচাইতে খারাপ দিন। কথাটা মনে পড়তেই চোখের জল মুছতে থাকে সে। তারপরেই অত্যন্ত ভয়ে ভয়ে মলির পেছনে গিয়ে দাঁড়ায়। না, ওর কোনো ভুল হচ্ছে না। ওই তো দরজাটার সামনেও দাঁড়িয়ে শেষ এক সপ্তাহে অপা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় যখনই একা থেকেছে তখনই ওকে দেখেছে। সেই একই বিশ্রী হাসি, সেই ক্ষতবিক্ষত শীর্ণ চেহারা, ঘাড়ের কাছের ক্ষতটা ফালা ফালা হয়ে গেছে, কনুইয়ের কাজটাও দগদগে, সারা গায়ে জামা কাপড়ে সেই একই রক্তের ছাপ। অপার দিকে তাকিয়ে ও যেন নিঃশব্দে হাসছে, কেমন ব্যঙ্গের হাসি। অপা হারলেই যেন তার পরম আনন্দ, অপার সমস্ত যন্ত্রণাতেই যেন তার সমস্ত সুখ। অপা যখনই কাছের কিছু হারায় তখনই ওর আনন্দের সীমা পরিসীমা একেবারে সীমাহীন হয়ে পড়ে। ডাইনি, রাক্ষসী একটা, অপার জীবনটা শেষ করে দিল একেবারে। আমার পিছনে কাকে দেখছো দিদি? অপাকে ঠায় পিছনে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে মলি। কাউকে না, কাউকে না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বেগম নেই। মাকে কি জবাব দেবো আমি, বল? কত বড় বড় কথা বলে মায়ের থেকে আমি বেগমকে নিয়ে এসেছিলাম, কি বলবো আমি মাকে? দিদুকে বলবে বেগম কিভাবে মারা গেছে, সিম্পল। এতে তো তোমার কোনো দোষ নেই। হঠাৎ বিনুর কণ্ঠে অপার মলি দুজনে চমকে ওঠে। বেগমের থেকে চোখ সরিয়ে বিনুর দিকে তাকাতেই দুজনে আবারও একসঙ্গে অবাক হয়। এ কি, এই সাত সকালে বিনু এমন মেয়েদের মতো গালে এতটা করে পাউডার মেখেছে কেন? অপা চোখ মুখ মুছে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, বেনু, এই সকালে গালে মেয়েদের মতো পাউডার মেখেছিস কেন? হ্যাঁ, পাউডার আমি কই মাখিনি তো। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? আমি স্পষ্ট দেখছি তোর দুগালে গলায় পাউডার মাখা। কেন মেখেছিস পাউডার এখন? ও মাখিনি দিদি, আমি আমি মাখিয়েছিলাম কাল রাতে ওকে। আমার দোষ। এই সাত সকালে ছেলেটাকে বকো না গো দিদি। চুপ কর মলি, তুই ওকে আগলানো বন্ধ কর বলে দিলাম। উচ্ছন্নে যাচ্ছে ও। সব সময় মেয়েদের মতো ন্যাকা ন্যাকা ভাবে কথা বলা, হাঁটা চলা করা, এসব কি? ওকে যেটা করতে না করে ও সেটাই করবে। আমি অনেক চেষ্টা করি মা, কিন্তু পারি না। আমি এভাবেই কথা বলতে পারি আর এভাবেই আমার কথা বলতে ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগে মানেটা কি? তুমি কি মেয়ে যে তোমার মেয়েদের মতো আচরণ করতে ভালো লাগবে? বিহেভ লাইক আ ম্যান, বিহেভ লাইক আ ম্যান, কতবার বলেছি না? কে জানে কেন অপার এত রাগ হচ্ছে। এর জন্য দায়ী কি বিনু, নাকি এর পিছনে আছে ওর মনের অন্ধকারে লুকিয়ে থাকা কোনো এক অস্বস্তি আর আশঙ্কা? তুমি আমায় একটুও ভালোবাসো না মা। তুমি খালি ট্যাঙ্গু আর বেগমকেই ভালোবাসো। বেগম মারা গেছে বলে কত কষ্ট, অথচ আমি মারা গেলে তুমি বোধহয় কাঁদবেও না, তাই না মা? আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অপা। বেগমকে কোল থেকে ফেলে দৌড়ে গিয়ে বিনুকে ঠাঁটিয়ে এক চড় মারে, চিৎকার করে বলে, তোর এত বড় সাহস হয় কি করে বিনু? তুই আমার সঙ্গে এইভাবে কথা বলিস? মেরে না তোর পিঠের ছাল তুলে নেব আমি। কিন্তু কি অদ্ভুত, বিনু মায়ের কাছে মার খেয়ে অন্যান্য দিনের মতো আজ কাঁদল না, বরং এক অদ্ভুত অভিমান ক্রমশ দলা পাকিয়ে উঠতে লাগলো তার চোখে মুখে। তুমি আমায় একটুও ভালোবাসো না মা, ঠিক যেমন বাবাকে ভালোবাসো না তুমি। আমি বাবার কাছে থাকলেই ভালো হতো। আমি আমি তোমার কাছে থাকতে চাই না তোমার কাছে থাকতে। আই হেট ইউ মা, আই জাস্ট হেট ইউ। কথাটা বলি বিনু দৌড়ে ঘর থেকে বেরিয়েছে। মলিও কি করবে বুঝতে না পেরে বিনুর পেছন পেছন ছুটতে থাকে। অপা কেবল মাটির ওপর ধপ করে বসে পড়ে। বিনুর কথাগুলো ওর কানের মধ্যে বারংবার বাজতে থাকে। বিনু অপাকে ঘেন্না করে, ঘেন্না।
কিন্তু অপা যে এই পৃথিবীতে বিনুর চাইতে কাউকেই বেশি ভালোবাসে না, কেউই নেই তার। কিন্তু কি করে ও সেটা বোঝাবি তার বিনুকে? বিনুর সামনে যেতে গেলেই তো বারবারও সামনে এসে দাঁড়ায় ওই ওই ডাইনিটা। ওই বেগম জানের নিথর শরীরটার সামনে বসে ডাইনিটা খিলখিল করে হাসছে। কি আনন্দ তার! অপার যন্ত্রণায় কি পৈশাচিক উল্লাস! ডাইনিটার মুখে ক্রমশ ফুটে উঠছে এক নারকীয় প্রশান্তি। ডাইনিটার মুখটা হুবহু অপার মতোই দেখতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডাইনিটাকে অবিকল তার মতোই দেখতে। আজ থেকে 6 মাস আগে সেই ভয়ঙ্কর রাত্রে বিক্রমের বাড়ি থেকে ওকে যখন মা বাবা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল, ঠিক তখন হাসপাতালের বেডে শুয়ে পাশের কাঁচে নিজের হুবহু ঠিক এই ধরনের প্রতিকৃতি মুমূর্ষু অপা দেখতে পেয়েছিল। ক্ষতবিক্ষত, রুগ্ন, শীর্ণ, ঠোঁটের কোণে বেল্ট দিয়ে মারার ফলে জমে থাকা রক্তের দাগ, কাঁধে নৃশংস জন্তুর মতো আঁচড়, কোনোর কাছে ধারালো বটির গভীর ক্ষত, সারা শরীর জুড়ে রক্তের ছোপ। হুবহু আজকে অপার সামনে বসে যেমন দেখাচ্ছে ওকে। সাক্ষাৎ কোনো পৈশাচিক ডাইনি যে অপার সর্বনাশ চায়, নাকি 6 মাস আগে সেই ক্ষত বিক্ষত অপরাজিতার ভয়াবহ স্মৃতি, যা সারা জীবন ধরে ভূতের মতো তাড়া করে বেড়াবে অপাকে? সত্যি, বাস্তবেও আসলে ঠিক কে? শুনলেন ত্রিজিৎ করের আবার ঝুমনি গল্পের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্টে। গল্প পাঠে ছিল কুন্তল, অপরাজিতার চরিত্রে অভিপ্সা, দাইমার চরিত্রে চকিতা চট্টোপাধ্যায়, মলির চরিত্রে শ্রেয়া দত্ত, মিত্তির জেঠির চরিত্রে মধুশ্রী, চৌধুরী বউ এবং অপারমার চরিত্রে প্রাহী, দেবযানীর চরিত্রে অধ্যায়, রূপার চরিত্রে রূপাঞ্জনা, অর্ণা শ্রেয়া মুখার্জি, অচেনা বৃদ্ধা এবং অচেনা মহিলা দিতিপ্রিয়া, জনৈকা বৃদ্ধা অভিপ্সা, ইন্দুবালা অস্মিতা, বিনু এবং অর্জুনের চরিত্রে অভিষেক, অংশুমানের চরিত্রে কুন্তল, অন্যান্য চরিত্রে বর্ণালী, সৌরভ সেন, অস্মিতা, দিতিপ্রিয়া, ঘোষ জেঠিমা এবং আজকের গল্পের সূত্রধার আমি প্রদীপ্তা। গল্পের পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায়। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।